এই ভার্ব হলো ক্রিয়া, যেটা ছাড়া একটা বাক্য পরিপূর্ণ গঠন করা সম্ভব নয়। ভার্ব এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস ইংলিশ গ্রামারের, এইটা ছাড়া আমাদের গ্রামার করা একেবারেই অসম্ভব। কারণ আমরা যে কোনো গ্রামার করতে গেলে আমাদের ভার্বকে প্রাধান্য দিতে হয়, যে কোনো গ্রামার। তো এই ভার্বের বিস্তারিত আমরা আজকে চেষ্টা করব, সবাই একটু 10টা মিনিট ধৈর্য ধরে আমরা চেষ্টা করব এই ভার্বটা A to Z বিস্তারিত শিখব। যাদের অল্প একটু ধারণা আছে বা যাদের মোটেও ধারণা নেই, আমরা আজকের এক ক্লাসে 10টা মিনিট ধৈর্য ধরে দেখলে আমরা সম্পূর্ণ আইডিয়া পাবো। জীবনে আর কখনোই ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। তো প্রথমত ভার্বকে আমাদের দেখি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি জিনিস? ফাইনাইট ভার্ব বলতে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব বলতে অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব হলো সমাপিকা, অর্থাৎ যে ভার্বের দ্বারা কাজ শেষ হয়, একটা সেন্টেন্সে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, এবং যে ভার্বটা দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারি, এবং যে ভার্ব দেখে আমরা যে ভার্বটা থেকে টেন্স পরিবর্তন করতে পারি, টেন্স নির্ণয় করতে পারি, যে ভার্বটা পরিবর্তন করা যায়, যে ভার্বটা দিয়ে বাক্যের অর্থ স্পষ্টরূপে প্রকাশ পায়, সেটা হলো ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কি জিনিস? যে ভার্ব অসমাপিকা ক্রিয়া, যেটা দিয়ে বাক্যের অর্থ স্পষ্টরূপে প্রকাশ করা সম্ভব নয় বা যেটা পরিবর্তন করা যায় না, যেটা দেখে টেন্স নির্ণয় করা যায় না, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট আর নন ফাইনাইটের ভিতরে পার্থক্য হলো একটা দেখে টেন্স নির্ণয় করা যায় আর একটা টেন্স নির্ণয় করা যায় না, একটা পরিবর্তন করা যায় আর একটা পরিবর্তন করা যায় না। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি এখানে, যে নন ফাইনাইট ভার্বের এখানে ফাইনাইট ভার্বের পার্থক্যটা আমরা দেখি। বলা হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই পেন, আমি বাজারে গিয়েছিলাম কলম কিনতে। তো এই বাক্যের ভিতরে ভার্ব আছে দুইটা, এখানে সাবজেক্টের পরে একটা ভার্ব হচ্ছে ওয়েন্ট আর একটা হলো বাই। তো এখানে আমাদের ওয়েন্ট হলো ফাইনাইট ভার্ব, কেন? কারণ এটা সাবজেক্টের পরে বসছে, এটা দেখে টেন্স নির্ণয় করি আমরা। এই বাক্যটা এটা হলো পাস্ট টেন্স, আমরা ওয়েন্ট দেখে নির্ণয় করতে পারলাম, কিন্তু এইখানে আবার বাই হলো প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা এটা দেখে টেন্স নির্ণয় করতে পারবো না। পাস্ট টেন্স এটা দেখে টেন্স নির্ণয় করতে পারি। এবং আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, টু বাই কিনতে, পেন কলম কিনতে। যদি আমরা শুধু এইটুকু ধরি টু বাই কলম কিনতে, অর্থটা স্পষ্ট হয় না, কিন্তু আমরা যদি এইটুকু বলি আমি আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, তাহলে একটা অর্থ প্রকাশ করে। এর পরবর্তীতে যদি আমরা এটা প্রেজেন্ট টেন্সে করি, তখন সেক্ষেত্রে কি লিখতে পারি? যে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই টু বাই পেন, কলম কিনতে। যদি ফিউচার টেন্সে করি সেক্ষেত্রে হয় কি আই উইল গো টু মার্কেট টু বাই পেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ওয়েন্ট ভার্বকে আমরা কখনো ভার্বের 2 নম্বর থেকে 1 নম্বর মানে প্রেজেন্ট পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স আবার ফিউচার টেন্সও পরিবর্তন করতে পারছি, কিন্তু আমাদের পরবর্তীতে যে ভার্বটা আছে এই ভার্বের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ভার্বটা বাক্যে পরিবর্তন করা যায় সেটাই হলো ফাইনাইট ভার্ব, আর সেই ভার্বটা দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারি। আর যেটা পরিবর্তন করা যায় না সেটা হলো নন ফাইনাইট ভার্ব। ওকে, তো আমরা প্রথমে নন ফাইনাইট ভার্বের একটু প্রকারভেদ নিয়ে আলোচনা করি। নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্বকে আবার 3টা ভাগে ভাগ করা হচ্ছে। নন ফাইনাইট ভার্বকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে। তো নাম্বার 1 এখানে আমাদের বলছিল জেরান্ড, নাম্বার 1 বলছে জেরান্ড। এই জেরান্ড হলো কি? জেরান্ড হলো ভার্বের সাথে আইএনজি, এই যে ভার্ব হলো ওয়াকিং। ওয়াকিং একটা ভার্ব, ওয়াক মানে কি? ওয়াকিং মানে হলো হাঁটা। তো এখানে আমাদের এই যে ওয়াকিং এর সাথে আইএনজি যোগ আছে, জেরান্ড হলো মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখানে আরও কিছু বৈশিষ্ট্য লেখা আছে, ওইটা আমি পরে আলোচনা করছি। আমরা একটু পরেরটা দেখি। 2 নম্বর হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো কি? টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ, যে টু ওয়াক। তাহলে এখানে আমাদের ওয়াকের সাথে আইএনজি যোগ ছিল, এটা ছিল জেরান্ড, আর টু ওয়াক এটা হলো ইনফিনিটিভ। তো আমরা এখানেও দেখছিলাম সেটা ইনফিনিটিভ ব্যবহার ছিল টু বাই, ওইটা হলো নন ফাইনাইট ভার্বের প্রকারভেদের ভিতরে ছিল, যার কারণে আমরা এখান থেকে বাকি ছিল এটা আমরা দেখে আসছি। এবার 3 নম্বরে হলো পার্টিসিপল। এই পার্টিসিপলটা আমাদের আবার 3টা ভাগে ভাগ করা হচ্ছে। পার্টিসিপলটা 3টা ভাগে ভাগ করা হচ্ছে, যেখানে হলো নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল, নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা হলো হ্যাভিং এর পর ভার্ব 3 হয়, আর পাস্ট পার্টিসিপলটা ভার্বের 3 নম্বর রূপ আমরা সবাই জানি, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন। এভাবে যে আমরা ভার্বের 3টা রূপ জানি, ওই 3 নম্বরটা পাস্ট পার্টিসিপল, সেটা হলো আমাদের এখানে বলছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপলটা হলো যেমন আমরা বলতে পারি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং গন দেয়ার, এরকম। আচ্ছা, আর প্রথমটা বলছিল প্রেজেন্ট পার্টিসিপল। আবার প্রেজেন্ট পার্টিসিপল এখানে আমাদের বলছে যে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপলে বলছে আইএনজি। আমরা আবার এখানে দেখছিলাম যে জেরান্ডেও আইএনজি, জেরান্ডেও আইএনজি, আবার প্রেজেন্ট পার্টিসিপলেও আইএনজি। তাহলে আমরা
কখন আইএনজি যোগ থাকলে তাকে জেরান্ড বলবো, কখন আইএনজি যোগ থাকলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা জড়াই ফেলে। তো আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি। এখান থেকে একটা সহজ ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা নিশ্চিতভাবে যে কোনো সেন্টেন্স থেকে, যে কোনো প্যাসেজ থেকে আমরা এটা 100% নিশ্চিত করতে পারবো যে এটা পার্টিসিপল না জেরান্ড। তো প্রথমে আমরা আসি এখান থেকে, আমাদের জেরান্ডে বলছিল হলো জেরান্ড সবসময় কিসের কাজ করবে, নাউনের কাজ করবে, বাক্যে ব্যবহৃত হয় জেরান্ড নাউন হিসেবে, আর আমাদের পার্টিসিপল বাক্যের ভিতরে ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ হিসেবে। পার্টিসিপল ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ হিসেবে আর জেরান্ড ব্যবহৃত হয় বাক্যের ভিতরে নাউন হিসেবে, নাউন। এরপরে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আইএনজি যোগ আর জেরান্ডের সাথেও আইএনজি যোগ। এখন বিষয় হলো এই জেরান্ড দ্বারা স্থির অবস্থা প্রকাশ করে, স্থির অবস্থা প্রকাশ করে, এবং জেরান্ডের পরিবর্তে ইট ব্যবহার করা যায়। ইট ব্যবহার করলে বাক্যের একটি অর্থ প্রকাশ পায়। আর এখানে আমাদের বলছিল যে এখানে স্থির অবস্থা প্রকাশ করে, আর এখানে প্রেজেন্ট পার্টিসিপল যে আইএনজি সেটা চলমান অবস্থা প্রকাশ করে, আর এটা হলো নাউন হিসেবে ব্যবহৃত হয় বাক্যে, এটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। কারণ আমি আগেই বলছি যে পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এখানে আমরা ইট বসে আর এখানে ইট বসে না। এইটা কি জিনিস আমরা একটু পার্থক্য করি, আমরা একটু দেখি। এখানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আরেকটা বাক্য লিখতে পারি যে আই স রানা ওয়াকিং ইন দ্য ফিল্ড। তো এই দুটো বাক্যে আমাদের প্রথম বাক্যটাতে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং আইএনজি যুক্ত একটা অংশ হয়েছে এই যে। আবার আই স রানা ওয়াকিং ইন দ্য ফিল্ড, দুইটা জায়গায় আমরা ওয়াকিং ব্যবহার করছি। তো নাম্বার ওয়ানে এখানে হলো এই যে ওয়াকিং আমরা দেখছি এটা বাক্যের প্রথমে ব্যবহৃত হয়েছে, আর তারপর একটা ভার্ব আছে। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে। তো আমাদের এখানে জেরান্ড বলছিল, জেরান্ডটা ব্যবহৃত হয় বাক্যের নাউন হিসেবে। নাউন আমরা জানি নাউন সাবজেক্ট হিসেবে বসে এবং বাক্যের প্রথমেই বসে সেটা। তাহলে এটাই হলো এই আইএনজিটা হলো জেরান্ড। এটা স্থির অবস্থা প্রকাশ করছে। কিভাবে? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, যে হাঁটা একটা ভালো ব্যায়াম। এখানে হাঁটা বলতে কোনো ব্যক্তি হাঁটছে চলমান এমন কিছু বোঝাচ্ছে না, হাঁটা একটা ভালো ব্যায়াম। আবার বলছে কি আই স রানা, আমি রানাকে দেখেছিলাম ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠের ভিতরে হাঁটতে দেখেছিলাম। তাহলে এটা হলো রানাকে আমি যখন দেখেছিলাম রানা তখন হাঁটছিল, অর্থাৎ ওর হাঁটা কাজটা চলমান ছিল। তাহলে এখানে আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপলের কাজটা চলমান হয়। তাহলে এই আইএনজিটা হলো আমাদের জেরান্ড, আর এই আইএনজিটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা আরো একটা জিনিস বুঝি, আমরা এটা অ্যাডজেক্টিভ কেন বলে, যে শব্দটা অ্যাডজেক্টিভ কারে বলে, যে শব্দটা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে তথ্য দেয়, সে ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দেয় সেটাই হলো অ্যাডজেক্টিভ হয়। তো আমি রানাকে দেখছিলাম, এই রানা কি করছিল, হাঁটছিল, তাহলে রানা সম্পর্কে হাঁটা কাজটা বলতেছে, কিন্তু এই বাক্যে এই হাঁটা কাজটা কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে বলিনি, যার কারণে এটা আমাদের অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল, আর এটা হলো জেরান্ড। এবার আরেকটা আমাদের এখানে সূত্র বলছিল, যেটা হলো ইট বসে, ইট বসলে বাক্যের অর্থ স্পষ্ট হয়। তো আমরা যদি এখানে ওয়াকিং এর পরিবর্তে যদি ইট বসাই, তাহলে ইট ইজ এ গুড এক্সারসাইজ, এটা একটি ভালো ব্যায়াম, তাও একটা অর্থ হচ্ছে। কিন্তু যদি আমরা এখানে পার্টিসিপলের জায়গায় যদি আমরা ইট বসে না বলছে, তাহলে এখানে আমরা যদি ইট বসে, তাহলে অর্থটা কি হচ্ছে দেখো, আই স আমি দেখেছিলাম রানাকে, ওয়াকিং এর জায়গায় আমরা যদি ইট দে, আমি দেখেছিলাম রানাকে এটা ইন দ্য ফিল্ড, অর্থাৎ কি মাঠে, আমি রানাকে দেখেছিলাম এটা মাঠে। তার মানে বাক্যের অর্থ স্পষ্টরূপে প্রকাশ পায় না। তাহলে আমরা যেখানে আইএনজি দিলে ইট ব্যবহার, আইএনজির পরিবর্তে ইট দিলেও একটা অর্থ হয়, সেটা হলো জেরান্ড। আর যেখানে ইট দিলে স্পষ্ট অর্থ হয় না, সেটা হলো পার্টিসিপল। ইটটা এখানে আইএনজিটা চলমান অর্থ প্রকাশ করে পার্টিসিপলে, আর জেরান্ডে এটি স্থির অবস্থা প্রকাশ করে। জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে ক্লিয়ার আমাদের ধারণা, আশা করি এখানে কারোর কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমাদের অনেকের প্রশ্ন এমন হতে পারে যে জেরান্ড কি বাক্যের প্রথমে বসে আর পার্টিসিপল কি বাক্যের সবসময় শেষে বসে বা মাঝখানে বসে, এরকমটা না। ওটা বাক্যের প্রথমে শেষে যে কোনো এক জায়গায় বসতে পারে। তার আমি একটা উদাহরণ দিয়ে আমি এখানে দেখাচ্ছি। হি লাভস ওয়াকিং, আর একটা হলো হি ইজ ওয়াকিং। তো হি লাভ সে পছন্দ করে, ভালোবাসে, ওয়াকিং হাঁটা ভালোবাসে বা পছন্দ করে। তাহলে এই হাঁটা কি সে তখন হাঁটছিল না, সে হাঁটাটা পছন্দ করে কিন্তু তখন হাঁটছিল না। তাহলে এটা তো স্থির, এটা স্থির। তার মানে এটা ছিল জেরান্ড। এই যে আমাদের জেরান্ড হলো কি স্থির, তাই না? ওটা নাউন হিসেবে কাজ করে। তা এই যে ভার্বের পরে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবজেক্ট মানে সে তো নাউন বা প্রোনাউন। ঠিক একইভাবে আমাদের হি ইজ ওয়াকিং, সে হাঁটছে, অর্থাৎ এই কাজটা চলমান। তাহলে এই ব্যক্তি কি করছে সেটা প্রকাশ করছে। তাহলে এটা অবশ্যই চলমান মানে কি অ্যাডজেক্টিভ। এই যে আমাদের এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপলটা চলমান। তাহলে আমরা দেখলাম যে জেরান্ড বাক্যের প্রথমে বসে, শেষেও বসে। আবার একইভাবে পার্টিসিপলটাও আমাদের বাক্যের প্রথমে বসে বা শেষে বসে।
তাহলে আমাদের পার্টিসিপল আর জার্ন নিয়ে কোনো কথা নেই। ঠিক আছে, এবার আমরা ভার্বের 3 নম্বর রূপটা এটা যে কীভাবে অ্যাডজেক্টিভ হয় সেটাও আমরা একটু দেখি। তো আমরা বলতে পারি যে এ ব্রকেন চেয়ার। আমরা জানি ব্রেকের পাস্ট পার্টিসিপল হলো কি ব্রকেন, ভিতরি। এ ব্রকেন চেয়ার মানে একটি ভাঙা চেয়ার। তো এই যে চেয়ার হলো একটা নাউন, চেয়ার আমরা দেখতে পাই কোনো কিছুর নাম, তো এর আগে বসছে এটা হলো কি ভিতরি, কিন্তু নাউনের আগে যে শব্দটা বসে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ চেয়ারটা কেমন তাই বলছে, যে চেয়ার সম্পর্কে তথ্য দিচ্ছে সেটাই হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হলো নাউন বা প্রোনাউন সম্পর্কে সে বিভিন্ন রকম তথ্য প্রদান করবে, সেটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমাদের এই পার্ট নিয়ে আর কোনো আলোচনা নেই। আর হ্যাভিং ভিতরিটা হলো আমরা বলতে পারি যে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে। দেখো এখানে আমাদের এই আমাদের হ্যাভিং প্লাস ভিতরি দ্য ওয়ার্ক, এই যে দ্য ওয়ার্কটা আমাদের নাউন, কাজ আমরা বলতে পারি হ্যাভিং ফিনিশ দ্য জব, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশ দ্য বুক, বইটা শেষ করে, এরকম আমরা বলতে পারি। তো নাউনের আগে আমাদের এটা ব্যবহার হচ্ছে, এটাও অ্যাডজেক্টিভ। আর এখানে এটার অর্থ হলো যে আমরা কাজটা শেষ করে বাক্যের অর্থ এখন সম্পূর্ণ হয়নি। আমরা প্রথমে বলছিলাম নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া, এখানে হলো বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। আশা করি সবগুলো ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করবা, পরবর্তীতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করবো। আচ্ছা, এবার আসি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো কি সমাপিকা ক্রিয়া। তো ফাইনাইট ভার্বের আমরা এখানে অনেক বিস্তারিত একটু আলোচনা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আজকে ক্লাসটা আমাদের সেরা ক্লাস হতে যাচ্ছে। এখান থেকে আমরা আশা করি কারোর আর কখনোই কোনো ভার্বের উপরে কোনো ক্লাস না দেখলেও চলবে। তো এই ফাইনাইট ভার্বকে আমাদের প্রথমে তো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো প্রধান বা মূল ভার্ব, আর অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি, এই অক্সিলারিকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি। তো প্রথমে আমরা একটু মডেল অক্সিলারি দেখে আসি। মডেল অক্সিলারি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, আউট টু, ইউজ টু। আমি প্রথম অবস্থাতে এদের পরে ভার্ব সবসময় 1 নম্বর ব্যবহৃত হয়। মডেল অক্সিলারিতে ভার্বের সবসময় এদের পরে ভার্বের 1 নম্বর ব্যবহৃত হয়। বিভিন্ন গ্রামারে আসে, একটা ভার্ব ওটাই দিয়ে পরবর্তীতে একটা ভার্ব দিয়ে দেয়, সেই ভার্বের কত নম্বর হতে পারে, এরপর সবসময় ভার্বের 1 নম্বর হয়। আচ্ছা, এবার প্রাইমারি অক্সিলারিতে আমাদের বলছে টু বি। এখানে আমরা দেখলাম 3টা ভাগে ভাগ করা হচ্ছে। টু বি বা বি ভার্ব, সেটা হলো এম, ইজ, আর, ওয়াজ, আর। এদের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এদের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আর টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব হলো কি কি জিনিস, হ্যাভ, হ্যাজ, এদের পরে সাধারণত ভি3 ব্যবহৃত হয়, ভার্বের 3 নম্বর ব্যবহৃত হয়। আর ডু, ডাজ, ডিড, এটা হলো ডু ভার্ব। এই ডু, ডাজ, ডিড এর পরে সাধারণত ভার্বের 1 নম্বর ব্যবহৃত হয়। তাহলে আমরা টু বির পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, টু হ্যাভের পরে ভার্বের 3 নম্বর রূপ হয়, টু ডুর ক্ষেত্রে টু এর পরে ভার্বের 1 নম্বর রূপ ব্যবহৃত হয়। ডু, ডাজ, ডিড যেটাই ব্যবহৃত হোক না কেন পরবর্তী ভার্ব সবসময় 1 নম্বর ব্যবহৃত হবে। তো আমাদের এখান থেকে কিছু প্যাসিভ ভয়েসের নিয়মে যদি চলে যায়, তখন সেক্ষেত্রে ভার্ব বিভিন্নভাবে পরিবর্তন হতেই পারে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের ওটা শেষ। এবার আমরা আসি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দেখছি বিভিন্ন ভাগে ভাগ করা আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। তো আমরা এক এক করে আসি। ট্রানজিটিভ ভার্ব সকর্মক। সকর্মক কি জিনিস? কর্ম মানে হলো অবজেক্ট, যার অবজেক্ট আছে, বা অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? অবজেক্ট নেই, যার অবজেক্ট নেই। তাহলে ট্রানজিটিভ ভার্ব হলো কি অবজেক্ট আছে, আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নেই। আমরা একটু বলি, ইনট্রানজিটিভ ভার্ব যে বাক্যে ব্যবহৃত হয় সাধারণত সেই বাক্যটাকে কোনো ভয়েস চেঞ্জে পরিবর্তন করা যায় না। ইনট্রানজিটিভ ভার্ব আমরা এবার কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো সেটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। তো আমি আগেই লিখে রাখছি, এখানে আমরা খেয়াল করি, কোনো ভার্বকে আমরা প্রশ্ন করতে পারি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পায় সেই উত্তরটা সাবজেক্ট হয়। আর ওই সেম ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায়, মানে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। তাহলে আমাদের কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট, আর কি বা কারা দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে প্রশ্ন করলে সেটা হলো অবজেক্ট। তো আমি এখানে একটু খেয়াল করো, এখানে বলছে কি রানা ইটস ম্যাঙ্গো। বেবি ক্রাইস। এই যে দুটো ভার্ব, এই দুটো ভার্ব আমরা একটু খেয়াল করি। এখানে নাম্বার 1-এ প্রথম বলছে কি রানা ইটস ম্যাঙ্গো। তো এখানে আমাদের ভার্বটা ছিল হলো কি ইটস।
তো এখানে আমরা প্রশ্ন করতে পারি ইট মানে খাওয়া, কে খাই বা কারা খায়, তার উত্তর আসে রানা। রানা হলো সাবজেক্ট, আর আমরা অবজেক্ট আছে কিনা দেখিনি, কি খাই বা কাকে খাই যদি আমরা প্রশ্ন করি তার উত্তর একটা আসতে হলো কি ম্যাঙ্গো খাই, আম খাই। তাহলে এটা অবজেক্ট আছে, আমাদের এই ভার্বের একটা অবজেক্ট আছে, তার মানে এটা তাহলে অবজেক্ট যার আছে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় আর ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। ঠিক একইভাবে পরবর্তী বাক্যে হলো ক্রাইস। ক্রাইস মানে হলো কি কাঁদা, দা বেবি শিশুটি কাঁদে, কে কাঁদে বা কারা কাঁদে, উত্তর আসে শিশুটি। আচ্ছা এবার কি কাঁদে, তার উত্তরও শিশুটি আসে, কি কাঁদে তার উত্তরটাও শিশুটি আসে। তো এখানে তাহলে এই ভার্বের কোনো অবজেক্ট নেই, তার কারণে এটা হলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তবে অনেকে মনে করতে পারে কি দেখা দৃষ্টান্তে কোনো এর পরবর্তী কোনো অংশ নেই তাই মনে হয় অবজেক্ট নেই, কিন্তু ওরকম না। তার জন্য আর একটা উদাহরণ আমি দেখা একটু। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ এখানে আমাদের ভার্ব হলো কোনটা, যে ফ্লাই। ফ্লাই মানে কি ওড়া। তো এই ফ্লাইকে যদি প্রশ্ন করে যে কে ওড়ে বা কারা ওড়ে, উত্তর আসলে পাখিরা, এটা সাবজেক্ট। এবার কি ওড়ে বা কাকে ওড়ে, এখানে কিন্তু অবশ্যই আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলবে যে দ্য স্কাই হলো অবজেক্ট, কিন্তু না। তো এখানে আমরা দেখা যাচ্ছে যেটা, যে প্রশ্ন আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কি ওড়ে, তো তার উত্তর আসে কি পাখি, কারা ওড়ে পাখিরা, কি ওড়ে পাখি। তাও আমাদের সেইখানে আসতেছে কিন্তু কোনো বস্তু ওই পাশে যাচ্ছে না, তাহলে আমাদের এই বাক্যেরও কোনো অবজেক্ট নেই। আমরা মনে করি ভার্বের পরে যে শব্দ থাকে সেটাই অবজেক্ট হয়, এটা একটা ভুল ধারণা। এটা হলো অবজেক্ট নেই, এটা হলো অবজেক্ট নেই, এটা এখানে অবজেক্ট নেই, তার মানে ফ্লাইটটা হলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তবে এটা কি, এটা অবজেক্ট নেই, এটা হলো কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো স্থান প্রকাশ করলে সেটা, সময় প্রকাশ করলে সেটা হলো কি, ভাব প্রকাশ করে সেটা হলো অ্যাডভার্ব হয়। আর আমাদের এখানে অবজেক্টের আগে প্রিপোজিশন বসে না, এটা আমরা মাথায় রাখবো, অ্যাডভার্বের আগে প্রিপোজিশন বসে। তাহলে ঠিক একইভাবে আমরা আমরা প্রতিনিয়ত যে বাক্য বলি আই গো টু মার্কেট, এই গো কোন ভার্ব, গোটা হলো কি, এটাও হলো ইনট্রানজিটিভ ভার্ব। এই বাক্যেরও কোনো কোনোদিনও কোনো ভয়েস চেঞ্জ হয় না, ব্যবহৃত হয় না। তাহলে গো মানে কি, কোথায় যায়, কোথায় দিয়ে কোনো প্রশ্ন হয়নি আমাদের এখানে, ভালো করে খেয়াল করতে হবে। কোথায় ওড়ে বা কোথায় যায় এরকম কোনো প্রশ্ন হয়নি। মাথায় রাখতে হবে কে কারা সাবজেক্ট, কি কাকে হলো অবজেক্ট। যার অবজেক্ট আসে সে হলো ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট নেই সে হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লিয়ার। নাম্বার 3 বলছে লিঙ্কিং ভার্ব। এখানে প্রথমে বলছে লিঙ্কিং ভার্ব হলো কি, কাজ করে না। লিঙ্কিং ভার্ব কিন্তু বাক্যের ভিতরে কোনো অবস্থাতে কোনো কাজ করে না, এরা কোনো অবস্থাতেই কাজ করে না। এ কি করে, সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভের সম্পর্ক প্রকাশ করে, সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভের সম্পর্ক প্রকাশ করে। তাহলে কমপ্লিমেন্ট কি জিনিস আমরা একটু দেখি। এখানে 3টা বাক্য আমি লিখছি, তো এখানে আমরা সবাই নির্দ্বিধায় বলে দেব যে এ টিচার হলো অবজেক্ট, তারপরে বিউটিফুলটা অবজেক্ট না বলতে হলো এ ডক্টর হলো অবজেক্ট, এটা আমরা সবাই বলি এটা, তাই না? আমাদের প্রশ্ন আসে বিভিন্ন রকম প্রশ্ন, এখানে আন্ডারলাইন দিয়ে দেয় যে হুইচ পার্টস অফ স্পিচ এ ডক্টর, কোন কি ওটা কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ এটা বলে, বা এখানে এটা দিয়ে দেয় সাবজেক্ট ভার্ব না অবজেক্ট এরকম দিয়ে দেয়। তো যাই হোক আমরা সেটা ভুল উত্তর করি, তার কারণ হলো আমরা জানি না মাঝখানে ভার্বটা ব্যবহৃত হয়েছে, অথবা এই ভার্বের তরে দাগ দিয়ে বলে যে এটা কোন ভার্ব, আমরা সেটাও জানি না। তার কারণ আমরা মনে রাখবো এখানে যে ভার্বগুলো ব্যবহৃত হয়েছে ইজ বা লুকস বা বিকেম, এই সবগুলি হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কেন আমরা বলছিলাম যে এই ভার্ব কোনো বাক্যের ভিতরে কাজ করে না, কোনো কাজ সম্পাদন করে না। যেমন মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হলো একজন কি শিক্ষক, তাহলে এখানে আমার বাবাকে কোনো কাজ করা বোঝাচ্ছে, তার পেশা কি সেইটা হলো প্রকাশ করছে। তার মানে এই যে কমপ্লিমেন্ট কারে বলে এটা আমি একটু ক্লিয়ার করি। মাই ফাদার ইজ এ টিচার, এই শিক্ষক এবং আমার মাই ফাদার কয়জন ব্যক্তি, এরা কয়জন ব্যক্তি হয়, একজন ব্যক্তি। তাহলে এই একজন ব্যক্তি যে মাই ফাদার সেই হলো টিচার, তার মানে দুইটা মিলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। মাই ফাদারের পেশাকে উল্লেখ করতেছে বা তার সম্পর্কে আরো তথ্য দিচ্ছে। এই তথ্য দিতে বা এই পেশা উল্লেখ করতে বা সাবজেক্টের অবস্থা তুলে ধরতে যে ভার্বটা ব্যবহৃত হয় সেই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আর এটা তখন অবজেক্ট হয় না, এটাকে বলা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, একে অন্যের পরিপূরক। আমি যদি কোথাও চা খেতে যাই বা কফি খেতে চাই, কিন্তু কফি যদি না পাই সেখানে আমরা তখন কি বলি, চা থাকলে চা দেই, কিন্তু কোনো ব্যক্তিকে একসাথে চা এবং কফি কি দুটোই খায় না, তাই না? তাহলে আমাদের ঠিক একইভাবে আমাদের এখানে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট একসাথে ব্যবহৃত হয় না। অবজেক্ট আলাদা আলাদা ব্যক্তি বা বস্তু হবে। যদি আমার বলি মাই ফাদার হেল্প মি, আমার পিতা আমাকে সহযোগিতা করেছিল, তাহলে আমার পিতা আমাকে সহযোগিতা, তাহলে এখানে আমি এবং আমার পিতা দুইজন ব্যক্তি হয়ে যায়। এইখানে হলো হেল্পটা হলো মূল ভার্ব এবং এখানে মি হলো অবজেক্ট, তখন হলো মি অবজেক্ট। ঠিক একইভাবে এবার আমরা অনেকে প্রশ্ন আসতে পারে যে অ্যামিজার অজার এগুলো কি লিঙ্কিং ভার্ব? না, মূল ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্য গার্ল লুকস বিউটিফুল,
মেয়েটা দেখতে সুন্দরী। এখন মেয়ে কি কোনো কাজ করতেছে এখানে? মেয়ের কিন্তু কোনো কাজ নেই, মেয়েটা দেখতে সুন্দরী সেটাই প্রকাশ করছি, কিন্তু বাস্তবে এখানে মেয়ে কিন্তু এই বাক্যের ভিতরে কোনো কাজ করতেছে না, অর্থাৎ এই লুক মানে কি এখানে কোনো কাজ নেই। তাহলে এখানে কি হচ্ছে, এই বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এই যে আমাদের এখানে বলছিল যে সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ, তো আমরা আগেরটাতে কমপ্লিমেন্ট বসছি, আর এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সম্পর্ক তুলে ধরে, সম্পর্ক প্রকাশ করে, মেয়েটা দেখতে কেমন, সুন্দরী, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। আর এই ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব। মনে রাখতে হবে অবজেক্ট না হওয়া পর্যন্ত মাঝখানের ভার্ব সবসময় কি লিঙ্কিং ভার্ব হতে থাকবে। ওকে, এরপরে শি বিকেম এ ডক্টর, শি বিকেম এ ডক্টর, সে ডক্টর হয়েছিল। এবার আমরা বুঝতে পারি যে ডাক্তার মানে আলাদা ব্যক্তি আর শি আলাদা ব্যক্তি, আর বিকেম মানে হওয়া। শি বিকেম এ ডক্টর, সে ডক্টর হয়েছিল, এখানেও বিকেমের কোনো কাজ নেই, এটা আমরা বুঝতেছি সে ডাক্তার তাই, কিন্তু এখন শি কি বর্তমানে কোনো কাজ করতেছে এরকম? যদি আমরা যে শি ইট ম্যাঙ্গো, শি ইট রাইস মানে সে ভাত খায় বা ভাত খাচ্ছে, তাহলে তখন খাওয়া একটা কাজ, কিন্তু এই বিকাম মানে হওয়া, আমাদের আগে হয়েছিল। এবার আমরা দেখি শি আর ডাক্তার কয়জন? একজন। তো শি আর ডাক্তার যদি একজন হয় তাহলে আমরা তখন কি বলবো, এটা হলো কমপ্লিমেন্ট, এটা হলো শির কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট যেখানে হয় বা যেখানে অ্যাডজেক্টিভ হয় সেই ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব হয়। ক্লিয়ার আমাদের? আশা করি লিঙ্কিং ভার্ব নিয়ে কোনো প্রশ্ন নেই আর। আচ্ছা, এরপরে আমাদের বিষয় হলো পজিটিভ ভার্ব। এটা আমরা এখান থেকে ট্রানজিটিভ ভার্ব থেকে আবার কয়েকটা প্রকার হয়েছে দেখি। তো এখানে আমাদের ট্রানজিটিভ ভার্বের আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা এই পর্যন্ত হয়তো মোটামুটি ধারণা দেয়, কিন্তু এদের আরও কয়েকটা প্রকারের ভার্ব এখানে আমাদের ব্যবহৃত হচ্ছে, এইগুলো আমরা অধিকাংশ স্টুডেন্টরা জানি না, সেটা একটু দেখি। ট্রানজিটিভ ভার্বের আরও কয়েকটা প্রকার হলো, একটা নাম্বার হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হলো কি জিনিস? প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া এটা কি জিনিস? এটা হলো যে ভার্বটা মানে যে ভার্বের সাবজেক্ট ওই ভার্বের কাজ নিজে না করে অবজেক্টকে দিয়ে করায় বা অন্যকে দিয়ে করায়, সেই ভার্বটাকে বলা হলো পজিটিভ ভার্ব। সেই ভার্বটাকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। আমি আবার বলছি, যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায় সেটাকে বলা হয় হলো কি? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব প্রযোজক মানে আরেকজনকে দিয়ে করায়, প্রযোজক ক্রিয়া। যেমন মাদার ফিড দ্য বেবি, mother feed the baby, he showed me a picture, he showed me a picture। তো এখানে আমরা দেখি যে এখানে যে ফিড কথাটা ব্যবহার, ফিড মানে হলো খাওয়ানো, আর ইট মানে নিজে খাওয়া, ফিড মানে আরেকজনকে খাওয়া। মাদার ফিড দ্য বেবি, মা শিশুকে খাওয়াচ্ছিল, তাহলে খাওয়া কাজটাকে মা করছিল না বেবি? কে? মাদার ফিডস দ্য বেবি, মা বাচ্চাকে খাওয়াচ্ছে বা খাওয়ায়, তাহলে এই খাওয়া কাজ কি মা খায় না বাচ্চা? যদি মাদার ইট দেয় তখন মা নিজে খায়। এর একটা মানে গল্প আছে যে বলছিল আই মাস্ট ইট ইউ, মানে একজন মনে করো দুই বন্ধুর ভিতরে গন্ডগোল, মানে বলতেছে আমি তোমাকে খাওয়াবো। এখন এই কথা যে বলতেছে এখানে হওয়া উচিত ছিল যে আই মাস্ট ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো, কিন্তু ও ওটা ফিড আর ইট না বুঝে বলছে আই মাস্ট ইট ইউ, মানে আমি তোমাকে অবশ্যই খাবো, মানে ওরে খেয়ে ফেলবে। তাহলে এখানে অর্থটা এমন হওয়া উচিত ছিল যে আই মাস্ট ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো, তাই না? তাহলে এখানে কি হবে, এই ফিড মানে কি আরেকজনকে খাওয়ানো কাজটা, তাহলে এই অবজেক্টকে দিয়ে করাচ্ছে, মা কিন্তু খাচ্ছে না, ভালো করে বুঝতে হবে। ঠিক একইভাবে হি শোড মি এ পিকচার, সে আমাকে একটি ছবি দেখিয়েছিল, তাহলে এই ছবিটা দেখা কাজটা কে করেছিল? হি নাম এই মি মানে আমি দেখছিলাম, হি শোড মি সে আমাকে দেখিয়েছিল এই পিকচার, তাই না? আমরা বলতে পারি না যে মাদার শোড দ্য মুন দ্য বেবি টু দ্য বেবি, মা শিশুটিকে চাঁদ দেখায়, তাহলে এখানে চাঁদ কি বাচ্চাকে দেখে দেখায়, তাই না? তাহলে আমাদের এরকম আরো কিছু ভার্ব আছে, যেমন টিচ। টিচ মানে কি? শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া। এখন এই শিক্ষা দেওয়া কাজ কি? শিক্ষককে শিক্ষা গ্রহণ করে না অন্যরা শিক্ষা গ্রহণ করে? শিক্ষা গ্রহণ করে কিন্তু অন্যরা কাজ, তাহলে এই কাজটাও টিচটাও হলো কি ভার্ব? টিচটাও হলো আমাদের পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্বটা আমরা বুঝলাম কি জিনিস। তাহলে আমাদের কি পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব শেষ, বুঝতে পারছি তো? আচ্ছা, এরপরে হলো ফ্যাক্টেটিভ ভার্ব। কি? সম্পূরক ক্রিয়া। সেটা কি জিনিস? ফ্যাক্টেটিভ ভার্ব হলো সেই ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বের একটা অবজেক্ট থাকার পরেও, আবার বলছি, ফ্যাক্টেটিভ ভার্ব হলো সেই ভার্ব যে ভার্ব একটা অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে গেলে আরও একটি অবজেক্টের দরকার হয়, সেটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব। সেটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব। দেখো, আমরা যদি লিখি মেড, মেড মানে তৈরি করা, তাই না? মেকের 2 নম্বর রূপ।
ঠিক একইভাবে যদি আমরা লিখি এই যে ইলেক্টেড, ইলেক্টেড মানে নির্বাচন করা, তাই না, নির্বাচিত করা, তাহলে আমরা যদি লিখি যে উই মেড হিম আর উই ইলেক্টেড হিম, তাই না, আমরা তাকে মেড মানে বানিয়েছিলাম, উই ইলেক্টেড হিম আমরা তাকে নির্বাচিত করেছিলাম। তো এখন এখানে আমাদের প্রশ্ন থেকে যায় আমরা তাকে কি বানিয়েছিলাম, আমরা তাকে কি নির্বাচিত করেছিলাম, তাই না। আমরা যদি বলি আমরা তাকে মনের ক্যাপ্টেন বানিয়েছিলাম, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম, এরকম হয় না? হ্যাঁ, তাহলে আমাদের কোনো সন্দেহ থাকলে হবে না, উই মেড হিম ক্যাপ্টেন, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। তাহলে এখানে আমাদের এবার দেখো যে এই যে ভার্ব বা এই যে ভার্ব, এই ভার্বের পরে একটা করে অবজেক্ট আছে, তাই না। এই অবজেক্ট থাকার পরেও আরও একটা দেখো অবজেক্ট ব্যবহৃত হয়েছে। এই অবজেক্টের জন্য আমাদের এই ভার্বটা বলা হচ্ছে হলো ফ্যাক্টরেটিভ ভার্ব। তাহলে কি জিনিস ফ্যাক্টরেটিভ ভার্ব? যে ভার্ব অবজেক্ট থাকার পরেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আরও একটি অবজেক্ট গ্রহণ করে, মূলত এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট বলা হয় আমি আগে এখানে বলছিলাম, এই যে লিঙ্কিং ভার্বে কমপ্লিমেন্টের বিষয়ে বলছিলাম। কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? যে দুইজন দুই পাশের সেই দুটো ব্যক্তি যেন আলাদা আলাদা না হয়। এই পাশে আমরা সাবজেক্ট বা অবজেক্ট যাই বলি না কেন, এই দুটো শব্দ দ্বারা যেন একজন ব্যক্তিকে বোঝায়। তো আমরা দেখি এখানে উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম কি ক্যাপ্টেন, তার মানে এই ক্যাপ্টেন যে ব্যক্তি, হিমও তো সেই ব্যক্তি নাকি, আলাদা আলাদা ব্যক্তি। ঠিক একইভাবে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। তাহলে হিম আর চেয়ারম্যান কয়জন? একজন। আর উই কিন্তু আলাদা। তাহলে আমাদের এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। আর আমরা আগে যেরকম বলছিলাম যে হি যে টিচার, ওটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এটা হলো কি অবজেক্ট কমপ্লিমেন্ট। কথা বোঝা গেছে? কমপ্লিমেন্ট মানে কি একের পরিবর্তে একজন ব্যক্তি দেখাচ্ছে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, একজনের চেয়ারম্যানের নাম মনে করো কি মিস্টার আবুল, এখন ওকে আবুল বলেও ডাকতে পারে, আবার অনেকে বলে চেয়ারম্যান সাহেব। তার মানে সেই চেয়ারম্যান যে ব্যক্তি, আবুলও সেই ব্যক্তি, ওকে চেয়ারম্যান বলে ডাকতে পারি অথবা আবুল বলেও ডাকতে পারি। তাহলে আমাদের সেই একইভাবে পরিপূরক মানে কি যে কোনো একটার পরিবর্তে একটা ব্যবহার করে, এটাই হলো পরিপূরক। কগনেট হলো সেই জিনিস যেটা হলো নিজন্ত। যেমন আমরা কগনেটটা মূলত হলো ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে তৈরি। ইন্ট্রানজিটিভ ভার্ব কি বলছিলাম? যার কোনো অবজেক্ট থাকে না। যেমন কি সিং মানে গান গাওয়া, ঠিক আছে, র্যান মানে কি দৌড় মারা, তাই তো। তাহলে সিং মানে গান গাওয়া, র্যান মানে দৌড় মারা, এটা সবাই জানি আমরা। তো আমরা লিখতে পারি হি সিংস আর হি র্যান, সে দৌড় মারে, দৌড় মেরেছিল আর সে গান গায়। তাহলে এখানে বাক্যের অর্থ কি পরিপূর্ণ প্রকাশ পেয়ে গেছে? কেন? হি সিং সে গান গায়, আর হি র্যান সে দৌড় মারে। তাহলে বাক্যের অর্থ কিন্তু শেষ। কিন্তু দেখো এখানে কিন্তু ঘাটতি নেই। সে এখানে আমরা যদি অবজেক্ট হিসেবে প্রশ্ন করি, সে কি করে? সে দৌড় মারে, আস না? আর সে এখানে কি করে? সে গান গায়। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে তো অবজেক্ট পাওয়া যায়, তাই না? তার মানে এটা যখন আমাদের এই পাশে নতুন কোনো শব্দ নেই, নতুন যদি কোনো শব্দ আসতো তার জন্য, যেমন সে কি খায়, ভাত খায়, কি আম খায়, এরকম যদি নতুন এই পাশে শব্দ হতো সেটা কিন্তু আমাদের অবজেক্ট হতো, তখন সেই ভার্বটা হতো কি ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমাদের এই ভার্ব হলো ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই পাশে নতুন কোনো শব্দ না আসে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। আগেই বোঝাইছি। এই ইনট্রানজিটিভ ভার্বের পরে এই ভার্বের মতো আরও একটা যদি সব অবজেক্ট থাকে একই রকম, যেমন সিংস এ সং, সং মানে গান, হি র্যান এ রেস, তাই না, সে দৌড় মেরেছিল একটা প্রতিযোগিতায়, আর সে একটা, হ্যাঁ। তাহলে আমরা এখানে আমাদের কি হলো, এই যে সং আর সিং দেখতে একই রকম, উচ্চারণ করতে একই রকম, র্যানও দেখতে একই রকম, রেসও প্রায় দেখতে বা উচ্চারণ করতে প্রায় একই রকম। ভার্বের সমরূপ অবজেক্ট, এটাকে বলা হয় হলো কি কগনেট অবজেক্ট। কিন্তু তখন যে ভার্বটা বলতো ওই ভার্বটাকে বলা হয় হলো কগনেট ভার্ব। তাহলে কগনেট ভার্ব কি? ভার্ব আর এবং অবজেক্ট দেখতে একই রকম, প্রায় উচ্চারণ করতেও সেম হবে, তখন সেটা হলো কগনেট ভার্ব। ওকে, এরপরে আসি আমরা কগনিটিভ আর রিফ্লেক্সিভ, আত্মবাচক। আত্ম মানে নিজের সম্পর্কে বলা। তো আমরা জানি রিফ্লেক্সিভ মানে মানে পিছনে ফেরা, হ্যাঁ, রিফ্লেক্স মানে পিছনে ফেরা। পিছনে ফিরে মানে কি সেটা আমরা একটু দেখি। যেমন হিম মানে হলো তাকে, হিম মানে তাকে। এই হিম হলো একটা পার্সোনাল প্রোনাউন বা অবজেক্ট বলতে পারি, এর সাথে আমরা সেলফ যুক্ত করি, আমরা হিমসেলফ, বা আমরা অনেক সময় বলি মাই সেলফ, মানে কি আমি নিজেই। ঠিক এখানে আমরা বলি হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে, সে কি হত্যা করেছে, সে নিজেকে হত্যা করেছে। এখন সম্প্রতি কিন্তু ঘটতেছে এরকম, প্রতিদিন ঘটতেছে, বিষ খাচ্ছে, নদীতে ঝাঁপাই পড়তেছে, তাই না। শি ফ্যানস হারসেলফ, এই ফ্যান মানে কি বাতাস করা, তাহলে শি বাতাস করে, হারসেলফ মানে সে নিজেকেই বাতাস করে। ঠিক একইভাবে শি কিল্ড, সে মেরেছিল, হিমসেলফ সে নিজেকেই মেরেছিল। তাহলে এই যে আমাদের আত্ম মানে কি নিজের সম্পর্কে বলতেছে, তাই না। নিজের সম্পর্কে যখন বলতেছে, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়, একজন হলে সেলফ হয়, একজন বেশি হলে সেলফস হয়, ভিএস হবে এখানে।
তো তখন হলো কি হবে, তখন এটা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি। আর তখন যে ভার্বটা ব্যবহৃত হয় বাক্যে সেই ভার্বটাকে বলা হলো রিফ্লেক্সিভ ভার্ব। এখন এই সেম ভার্ব, এটা কিন্তু আমাদের রিফ্লেক্সিভ ভার্ব নয়, আরেকটা ভার্ব হতে পারে। সেটা কি? হি কিল্ড এ বার্ড, হি কিল্ড এ বার্ড। এখন এখানে কি হলো, তাহলে কিল কি ভার্ব, এখন তার রিফ্লেক্সিভ না, এখন তো নতুন একটা অবজেক্ট চলে গেছে, তাহলে ওটা এখন হলো ট্রানজিটিভ ভার্বের মূল প্রকারে চলে যায়, তাই না? এই ট্রানজিটিভ ভার্ব থেকে কিন্তু আমাদের এগুলো আসছে, কিন্তু এটা একদম তখন অরিজিনাল কিন্তু ফাইনাইট ভার্ব বলতে পারি আমরা। কাজ শেষ হচ্ছে, সে একটা পাখি মেরেছিল, তাই না? এটা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি বা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি, সকর্মক বা এর অবজেক্টও আছে, তাই না? আমাদের একই ভার্ব, ওইটা এখানে তুমি এক জায়গায় অ্যান্সারে পড়বা যে এটা হলো কি, এটা হলো ট্রানজিটিভ ভার্ব বা এটা ফাইনাইট ভার্ব। আর যখন হিমসাব দিচ্ছে তখন তোমার এখানে সেই ভার্বটা হয়ে যাচ্ছিল রিফ্লেক্সিভ ভার্ব। একই জিনিস আমাদের বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করবে, তাই না? যেমন আমরা বিকেম দিয়েছিলাম, তাই না? এখানেও আমাদের একইভাবে লুক হতে পারে, হি লুকস এ বার্ড দিতে পারি, সে একটা পাখি দেখে, তখন হলো ওখানে লুকটা হতে পারে মূল ভাব। আবার যখন হি লুকস বিউটিফুল বা শি লুকস বিউটিফুল, তখন হলো লুকটা হলো কি হতে পারে, লিঙ্কিং ভার্বে যেতে পারে। আমাদের এটা বুঝতে হবে, একই ভার্ব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এবার কোয়াসি প্যাসিভ বলতে অর্ধকর্মবাচ্য, সেটা কি জিনিস? অর্ধকর্মবাচ্য মানে আমরা বলতে পারি এটাকে প্যাসিভ ভয়েস হিসেবে। কোয়াসি মানে অর্ধ, মানে হাফ, প্যাসিভ। যেমন আমরা বলি পটেটো সেলস চিপ, এর মানে হলো কি, আলু সস্তায় বিক্রি হয়, হচ্ছে বর্তমানে, তাই না? আলু সস্তায় বিক্রি হয়। আমরা আরো একটা উদাহরণ দিয়ে বলতে পারি, দ্য বেড ফিলস সফট, বিছানাটা সফট অর্থাৎ নরম কোমল অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে। আর পটেটো কি সেলস চিপ, আলু সস্তা বিক্রি হয়। তো আমরা যে ভার্বের শেষে দেখবো অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, চিপ মানে কি সস্তা, আর সফট মানে নরম, এগুলো কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি বস্তু কেমন তাই বোঝাচ্ছে, সেটাই অ্যাডজেক্টিভ হয়। তো এই যখন এরকম আমাদের শেষে অ্যাডজেক্টিভ থাকবে, সেটাকে আমরা কি বলতে পারি, কোয়াসি প্যাসিভ ভার্ব, সেই ভার্বটাকে। আবার এটা কেন আমাদের অর্ধ প্যাসিভ বলা হচ্ছে? প্যাসিভ মানে হলো সাবজেক্ট কাজ করে, কাজটা অন্য কেউ করে। এখানে দেখো আলু সস্তায় বিক্রি হয়, তো এই আলু কি নিজে বিক্রি করছে না আলুকে অন্য কেউ বিক্রি করতেছে? আলু অন্য কেউ বিক্রি করতেছে, আলু কিন্তু বিক্রি নিজে নিজে করতে পারছে না, নিজে নিজের কিছু কাজ করার ক্ষমতা নেই। তাহলে তখন এখানে এটা যখন মানে ভার্বের কাজটা অন্য কেউ করে যাচ্ছে, সেটা প্যাসিভ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে দ্য বেড ফিল সফট, এই বেড কি ফিল্ড করতে পারে? এটা না, ওটা মানুষ, আমরা ওটা ফিল করি, তাই না? কেমন তাই? তাহলে এটা আমরা এটা বুঝবো অর্ধ প্যাসিভ কেন বলা হচ্ছে। প্যাসিভ মানে কি, অবজেক্ট কাজ করে, সাবজেক্ট না। সাবজেক্টের কাজটা হলো অবজেক্ট দিয়ে, ভার্বের কাজটা অবজেক্ট দিয়ে করে দেওয়া হয়। আচ্ছা, এবার হলো প্রিপজিশনাল ভার্ব, মানে শেষ। প্রিপজিশনাল ভার্ব অথবা আবার আর একটা নাম হলো গ্রুপ ভার্ব। এটা কি জিনিস? এইটা হলো সম্বন্ধ ক্রিয়া বলতেছে কি জিনিস, সেটা আমরা দেখি। যখন কোনো প্রিপজিশনের পরে ভার্বের পরে একটা প্রিপজিশন বসে নতুন একটা ভার্ব বা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় হলো প্রিপজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব। যেমন আমরা জানি গিভ মানে হলো দেওয়া, গিভের পরে যখন আমরা আপ বসাই তখন তার অর্থ হলো ত্যাগ করা হয়। গিভের পরে আপ বসালে ত্যাগ করা হয়, ত্যাগ করা। কিন্তু গিভ মানে আপ, গিভ মানে দেওয়া, তাই না? কিন্তু এখন গিভ আপ মানে উপরে দেওয়া, এরকম হয় না, এর সম্মিলিত অর্থ হলো ত্যাগ করা। ঠিক লুক মানে কি, দেখা বা তাকানো, তাই না? লুক আপটা যদি দেই আমরা, তখন তার মানে কি, দেখাশোনা করা। তারপরে লুকের পর যদি আমরা ইনটু দেই, লুক ইনটু মানে তদন্ত করা। এভাবে আমাদের বিভিন্ন ভার্ব আছে, সেই ভার্বের পর একটা করে প্রিপজিশন বসলে সেই ভার্বের নতুন অর্থ তৈরি হয়, সেটা বাক্যে নতুন অর্থের জন্য ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব। গ্রুপ মানে দল, দল মানে কি একটা একটা হয় না, অর্থাৎ ভার্বের পরে একটা প্রিপজিশন মিললে তো দুটো শব্দ একত্রিত হয়ে যায়, তাই সেটা গ্রুপ বা দল বলা হয়। আমরা আশা করি পরিপূর্ণ ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা।